জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে সংসদে ওঠ নিয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় আজকের এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে। উপস্থিত সকল নেতৃবৃন্দ, আমার সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। কথা আমাদের নেতা বলবেন, আমি শুধু আপনাদেরকে বলবো, এই যে মানুষকে নিয়ে ভালোবাসা, মানুষেরকে নিয়ে কথা বলা, প্রত্যেকটি কাজের মধ্যে মানুষকে অনুভব করা, অর্থাৎ যারা আমাদের প্রতি আস্থা রেখে ভরসা রেখে ঢাকা ৩ আসনে দায়িত্ব অর্পণ করেছেন বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে, সেই জায়গায় আমরা সকলেই যেন আমাদের কর্ম দিয়ে, কথাবার্তা দিয়ে, আচার আচরণ, সাংগঠনিক দক্ষতা দিয়ে এবং দেশপ্রেমকে ধারণ করে, জাতীয়তাবাদের শক্তিকে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথকে ধারণ করে দেশ নায়ক জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতকে যেন আমরা সকলে শক্তিশালী করতে পারি। আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাবো, আপনারা সকলে এখানে জানাচ্ছেন এই এলাকার অনেক জন, সকলের অবস্থান থেকে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছে। আমাদের কোন নেতাকর্মী দ্বারা যদি আপনারা জুলুমের শিকার হন, আপনারা যদি নির্যাতনের শিকার হন, কিংবা কোনো ধরনের দলীয় প্রভাব বিস্তার করে কেউ যদি মানুষের দিনের ঘুম হারাম করে দেয়, থানা বিএনপি সভাপতি এবং আমার সামনে উপস্থিত আমার সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, আমরা একটু বিরচিত্তে বলছি, সাংগঠনিক ব্যবস্থা তো গ্রহণ করবই, তার সাথে সাথে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই জনপদ হবে সকল মানুষের জন্য নিরাপদ জনপদ। এই জনপদ হবে এই কেরানীগঞ্জের প্রতিটি কন্যা সন্তানের জন্য নিরাপদ জনপদ। এখানে মাদক মুক্ত জনপদ আমরা গড়ে তুলব। মাদকের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। একই সাথে সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রধারী সকলের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। আমি আপনাদেরকে অঙ্গীকার করছি, এই কর্মকাণ্ড এতদিন আমরা প্রচেষ্টা চালিয়ে গিয়েছি, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব না পাওয়া পর্যন্ত কিন্তু আমরা সেটা অব্যাহত রাখতে পারি না। আলহামদুলিল্লাহ, এখন জনগণের ভোটে দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের অভিভাবক হয়েছে এবং তার যে অঙ্গীকার, সেই প্রত্যেকটি অঙ্গীকার আমাদের সকলের অঙ্গীকার। সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য যত কঠোর হওয়ার প্রয়োজন আমরা কঠোর হব। সেখানে যদি নিজের রক্তকেও বিসর্জন দেওয়ার প্রয়োজন হয়, সেটার ব্যাপারেও আমাদের হাত কাঁপবে না, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। যে প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসান, তার একটি বক্তব্য নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে রাজনীতির মাঠে। এটি নিয়ে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তবে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান হঠাৎ করে নির্বাচন পরবর্তী সময়ে এরকম একটি বিস্ফোরক মন্তব্য করা বা এরকম একটি আলাপ রাজনীতির মাঠে নিয়ে আসা, আমি মনে করি এটি একটি দুর্বিসন্ধির বহিঃপ্রকাশ। যেমনটি আমরা বিগত 15-16 বছর দেখেছি যে অতি আওয়ামী লীগ হওয়ার যে একটা প্রবণতা, বিশেষ করে সাংবাদিক সমাজ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ কিংবা আপনার আইনজীবী নিজেদেরকে অতি আওয়ামী লীগ প্রমাণের জন্য হেন কোনো কাজ নেই যে তারা করেন নাই। ঠিক একই প্রবণতা এখনো শুরু হয়েছে। যারা এখন এই নতুন সরকারের প্রতি নিজেদেরকে জাহির করার একটা ব্যাপক প্রবণতায় মাঠে নেমেছেন, তাদের মধ্যে এই রেজওয়ানা হাসানরাও রয়েছে, এটা কিন্তু প্রমাণিত। বিশেষ করে তারা বিগত 1.5 বছরে যা যা করেছে এটা এদেশের মানুষ ভালো করেই জানে। কে কত কোটি টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি করেছে, কে কাকে লবিং তদবির করে বিভিন্ন চেয়ারে বসিয়েছেন, সব আলামত এর ইতিমধ্যে জনগণের হাতে আসছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে রেজওয়ানা হাসান এবং তার স্বামীর বিগত সময়ের যে কর্মকাণ্ড এটা আমরা সবাই জানি, এবং তিনি আওয়ামী লীগের কোন মন্ত্রীর সাম্রাজ্য বিগত 2 বছর টেকেল দিয়েছেন, ধরে রেখেছেন, পাহারা দিয়েছেন, এটাও কিন্তু জনমনে অজানা নয়।
তো সেই জায়গা থেকে রেজওয়ানা হাসান তার এই অবৈধ সাম্রাজ্য, তার হাজবেন্ডের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য নিজেকে বিএনপি হিসাবে প্রমাণের চেষ্টা করছেন কিনা, এটাও কিন্তু বিএনপিকে ভাবতে হবে। তিনি যে ইঞ্জিনিয়ারিং মেকানিজমের কথা বলেছেন, হয়তো তিনি মনে করেছেন এটা বললে বিএনপি বা তারেক রহমান খুশি হবেন, কিন্তু এটা যে হিতে বিপরীত হয়ে যাবে, বিএনপির জন্য কাল হয়ে যাবে, এটা হয়তো তার ওই ক্ষুদ্র মাথায় ধরেছিল কিনা, এটা কিন্তু আমাদের বোধগম্য হয় না। তা না হলে আজকে দেখেন এটা নিয়ে ব্যাপক রাজনীতির মাঠ সরগরম। আর এটা যদি সত্যিকার অর্থে সত্য হয়ে থাকে যে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, মেকানিজম হয়েছে, তাহলে তো সবার আগে বিচারের কাঠগড়ায় এই রেজওয়ান হাসানকে দাঁড় করাতে হবে, তাকে বিচারের মুখোমুখি করাতে হবে, কারণ তার আন্ডারে, তার সরকারের আন্ডারে ওই নির্বাচন আয়োজন হয়েছিল। সুতরাং তিনি তো এই দায় কোনোভাবে এড়াতে পারেন না। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দায় রেজওয়ানা হাসানকে নিয়ে বিচারের মুখোমুখি হতে হবে। এই জন্য আমি চাই তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে এটার একটা জবাব দিয়ে নেওয়া, যে আসলে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল কিনা। যদি হয়ে থাকে তাহলে সবার আগে তার বিচার করতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে মিথ্যা বলার অপরাধে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। একবারে পরিষ্কার কথা। ধন্যবাদ। আপনারা আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে নির্বাচিত করেছেন আপনার ভোটে। তিনি আপনাদের জনপ্রতিনিধি, আপনাদের কণ্ঠস্বর তিনি মহান সংসদে উত্থাপন করবেন এবং এই কেরানীগঞ্জের সকল সমস্যা নিরসনে আমাদেরকে থানা বিএনপি এবং সহযোগী সংগঠনকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং দিক নির্দেশনা দেবেন, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এই আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, সে আমাদের জনাব সিরাজুল ইসলাম। আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে ইফতার মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে যারা আছেন, আসসালামু আলাইকুম। সময় অত্যন্ত কম। আমি যার পাশে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি তার সামনে আমার বক্তব্য দেওয়ার কথা না, কারণ এই মানুষটিকে আমি আমার ছোটবেলা থেকে চিনি। এইবার নির্বাচনের সময়ও কেউ কেউ আমাকে ফোন দিয়ে দুর্বল করার চেষ্টা করছে। আমি চ্যালেঞ্জ করছি যে আল্লাহ তাআলা তাকে ফেল করাবে না, আমাদের পাস করাবার ক্ষমতা নাই, তবে আল্লাহ তাকে পাস করাবে। চুনকুটটার প্রায় 2-3 জন লোককে আমি এইভাবে বলেছি। আমাকে বললো, সিরাজ ভাই আপনার সাহসটা বা বিশ্বাসটা এরকম কেন? আমি এই মানুষটার সাথে আমি দীর্ঘদিন চলেছি, এই মানুষের হৃদয় এবং মন বুঝতে পেরেছি। এই মানুষটার দ্বারা কোনোদিন কেউ কষ্ট পায় নাই। আমি আমার রাজনীতি